উপনিষদ আলোচনা করতে গেলে বারবার যে শব্দগুলো আমাদের কাছে আসে এবং যেগুলোর কথা আমাদের না জানলে ঠিক উপনিষদ বোঝা যায় না, সেই শব্দগুলো নিয়েই আমরা আলাদা করে একটু আলোচনা করে নিচ্ছি আরেকটি উপনিষদে যাওয়ার আগে। এবং সেই জন্যেই যেহেতু সপ্তাহে বিভিন্ন দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তাই একেবারে টাইট শিডিউল যে অন্য কোনো বিষয় থাকলেও আলোচনা করার খুব একটা সময় বা সুযোগ নেই। তাই আমরা এই শনিবারের এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করছি। অনেকের ভালো লাগছে বলেও জানিয়েছেন। বিষয়টি হচ্ছে পরিভাষা নিয়ে। পরিভাষা মানে আসলে টার্মিনোলজি মানে যে প্রত্যেকটি বিদ্যাতে প্রত্যেকটি জ্ঞানের শাখাতে এক একটি ভাষা থাকে যেগুলোকে আলাদা রকম অর্থে ব্যবহার করা হয়। এবং শব্দ তো আর নানা রকম হবে না, কিন্তু শব্দের একটা ব্যঞ্জনা থাকে আলাদা, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ঠিক সেরকম ভাবেই এক এক আলোচনার ক্ষেত্রে বা এক একটি শাস্ত্রে এক একটি বিষয়ে আলোচনা হয়। যেমন আগে আমরা বলেছি, ধরুন পদ বলতে ব্যাকরণে আমরা একরকম বুঝবো, পদ মানে আপনি যখন আবার শরীরবিদ্যা পড়ছেন সেখানে আবার পদ মানে একরকম বুঝবেন। ঠিক এইরকম ভাবে কতগুলো শব্দ রয়েছে যেগুলোকে আমরা বিশেষ করে বেদান্তের সময় যখন পড়বো সেগুলোকে আমরা পরিভাষা বলবো। পরিভাষা মানে আগে বলেছিলাম পরিদের ভাষা নয় কিন্তু, হ্যাঁ, পরিভাষা মানে হচ্ছে টার্মিনোলজি। পরিভাষা হ্যাঁ, পরিরোধী ভাষায় কথা পরিদের ভাষা এটা। আচ্ছা, গুড। সো দেখুন, তাহলে আমরা বোর্ডে যে লিখে দিয়েছি মোটামুটি এর থেকেই আজকের আলোচনাগুলো আমরা বুঝে যাব। প্রথমে যে বিষয়টি আলোচনা করব এটা আপনাদের প্রায় জানা বিষয়, সবকটাই প্রায় জানা বিষয়, তবুও একটু করে আলোচনা করে নেবো আমরা। তো এখানে যে বিষয়টি হচ্ছে তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ, এই দুটো জিনিস এর অর্থ কি আর কেন এগুলো আমরা আলোচনা করব এটা একটু আমরা জানবো। তাহলে দুটো শব্দ বললাম, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। স্বরূপ বানানটাও বলে দিই, কারণ কি যখন শুনছেন হয়তো একরকম নাও শুনতে পারেন, অডিওটা কখনো কম বেশি হতে পারে, তাতে শব্দের ঠিক বানান না শিখলে মানে অর্থটাও কিন্তু বদলে যেতে পারে। স্বরূপ মানে দন্তস্বয় বফলা, স্ব রয় দীর্ঘকার প, স্বরূপ স্বরূপ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। স্বরূপ আর তটস্থ এই দুটো শব্দ। তটস্থ ত ট দন্তস্বয় থ, তটস্থ। আশা করি বুঝে গেছেন। এবারে দেখুন এই দুটো জিনিস কাকে বলে আমরা একটু আলোচনা করব, আর কেনই বা এটা আলোচনা দরকার আছে সেটাও আমরা একটু বলবো। তো দুটো জিনিস মানে একটা হলো স্বরূপ। স্বরূপ কথার অর্থ হচ্ছে যেটা নিজস্ব, স্ব মানে নিজ, তাহলে নিজস্ব যেটা রূপ সেটা হচ্ছে স্বরূপ। আর তটস্থ জিনিসটি হচ্ছে যেটি তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে কিন্তু সেটা ঠিক নয়, তার স্বরূপ নয়, এটাকে বলা হবে তটস্থ লক্ষণ। তটস্থ, তট মানে ধরুন একটা যেমন নদীর তট বলি, ঠিক সেরকম নদীর তটে দেখা যাচ্ছে, মানে ওই অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু সেটা তার স্বরূপত নয়, মানে সত্যিকারের নয়। এটা একটা এক্সাম্পল নিশ্চয়ই বোঝা যাবে। কিরকম না, যখন ধরুন একজন অভিনয় করছেন, যখন একজন একটা ভূমিকায় অভিনয় করছেন তখন আপনি তাকে কি বলছেন, এই রামের ভূমিকায় অভিনয় করেছে, আসলে সে কোনো রামই হয়ে গেছে। রামের ভূমিকায় অভিনয় করতে করতে তাকে আপনি রাম বলেই ডাকা শুরু করে দেন। হয় না, কোনো মুভিতে দেখবেন কোনো একজনের অভিনয় করে সে মানে তার নামটাই তখন হয়ে যায় প্রধান, আর কিছু থাকে না। তার মানে ওই যে ভূমিকাতে অভিনয় করছে এইটা হলো তার তটস্থ লক্ষণ। তটস্থ মানে ওই অবস্থাতে সে যা রূপ দিয়েছে, স্বরূপত কিন্তু সে তা নয়। ধরুন একজন রাম সেজেছে, বাস্তবিক সে রাম নয়, তাহলে রাম সে নয় কিন্তু রাম সেজেছে, এইটি হলো ওই লোকটির তটস্থ লক্ষণ। স্বরূপত সে হচ্ছে XYZ, তার একটা নাম আছে, ঠিক। তাহলে ওই যে নাম যুক্ত যে লোকটি, সত্যিকারের যে লোকটি, ওইটা হচ্ছে তার স্বরূপ, আর এটা হলো তার তটস্থ। দুটো ডিফারেন্স আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছি। তাহলে একটা হলো স্বরূপত মানে যেটা তার সব সময়ের জন্য আছে, আবার এটা হচ্ছে তার খানিকটা সময়ের জন্য সে আছে, তাই না?
তাহলে তটস্থ আর স্বরূপের মধ্যে তফাৎটা এখানে দেখুন, একটা লোক অনেকগুলো ভূমিকায় হতে পারে, কিন্তু ভূমিকাগুলো সব সময় নয়। যখন সে রাম সেজেছে, রামটা চলে গেল, আবার সে অন্য কিছু সেজেছে, আবার অন্য কিছু সেজেছে, হতে পারে। কিন্তু যখন সে স্বরূপত আছে, তখন কিন্তু এগুলো থেকে সে পৃথক, একটা আলাদা আইডেন্টিটি, সম্পূর্ণ আলাদা। তার মানে তার স্বরূপ লক্ষণ গুলো, মানে স্বরূপ লক্ষণটা তটস্থ যত রকমই হোক না কেন, তার থেকে সে সম্পূর্ণ আলাদা। এই দুটো পর্যন্ত বা এই পর্যন্ত আলোচনায় কোনো সমস্যা নেই, বুঝে গেছি। এবারে এই জিনিসটিকে বলা হচ্ছে যে এটা কেন আমরা জানবো, এটা বুঝলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না, এটা এইখানে জিনিসটা বোঝার জন্য যে এই যে জগৎটাকে আমরা দেখছি, জগৎ আমরা কি দেখছি, যেমন এখানে অনেক কিছু দেখছি, গাছপালা, পশু পাখি, সব কিছু দেখছি। তাহলে এই যে সমস্ত কিছু দেখছি, তাহলে এইটা আসলে কি? এটা হচ্ছে যার থেকে আমরা দেখছি, এটা তার তটস্থ লক্ষণ, এটা তার স্বরূপ নয়। মানে এটাকে অন্য ভাষায় যদি বলি, এটা বাস্তবিক কার্য না কারণ। দেখুন, এটা কারণ নয়, এটা কার্য, তাই না? তাহলে যখন কার্য দেখছি তখন কারণকে দেখছি না। তাহলে এই যে পুরো জিনিসটাকে দেখছি, অর্থাৎ সৃষ্টি স্থিতি এবং প্রলয় ধ্বংস, এই কাজটি যে দেখছি, এইটি হচ্ছে সেই পরমেশ্বরেরই তটস্থ লক্ষণ হলো। এখন আপনি বলবেন, আচ্ছা এই সব কাণ্ডের কি দরকার আছে? দরকার আছে এই জন্য যে এই আইডিয়াটা আপনার থাকলে তাহলে আপনি কখনোই আর গুলিয়ে ফেলবেন না ব্রহ্ম আর ঈশ্বরের তফাৎ কি। দেখুন, যখন আপনি ব্রহ্ম ঈশ্বর এমনি এমনি বলেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি বেদান্তের স্টুডেন্ট হিসেবে বলেন, তখন এই দুটোর তফাৎটা বুঝে বলতে হবে, তাই না? যখন আপনি না বুঝে বলেন তখন সবই একই হতে পারে না, আদা পেঁয়াজ রসুন সব এক। কিন্তু যখন আপনি ভালো করে দেখছেন, না না ভাই, আদাটা আলাদা, পেঁয়াজটা আলাদা, রসুনটা আলাদা, তাই না? এক্স্যাক্টলি, তাহলে সবই ও সব একই ভাই, ও সব সব ব্রহ্ম, আদা ব্রহ্ম, হ্যাঁ রসুন ব্রহ্ম, সব ব্রহ্ম। বলছে না আমার এতদূর জ্ঞান হয়নি, তাহলে একটু আলাদা করুন। হ্যাঁ এক্স্যাক্টলি, যখন আপনি সব আলাদা আলাদা করছেন তখন সেটা। কিন্তু দেখুন, তাহলে যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় সমস্ত কর্ম যিনি করছেন, তাহলে এক তিনি করছেন, তাহলে আবার ব্রহ্ম করে না, তাই না? দুটো জিনিস তো মিলবে না। তাহলে আমরা কি বললাম, ব্রহ্ম অক্রিয়, ব্রহ্ম অকর্তা। তো এই যে শব্দগুলো যাচ্ছে, আবার আমি যখন বলছি তিনি এই সৃষ্টি করিয়া আছেন অমুক, তাহলে এই কথাগুলো কি হবে? এই জন্য হবে যে একদিক থেকে তিনি করছেন, আবার একদিকে করছেন না। তাহলে এই দুটো জিনিস কি করে হবে? দুটো ভূমিকায় হবে। একটাতে তিনি হচ্ছে স্বরূপ, আর একটা হচ্ছে তার তটস্থ। হয়েছে? দেখুন, এত সিম্পল ওয়েতে আপনাকে বলা হচ্ছে যাতে মাথায় ঢুকে ঢুকে একবারে ভালো করে ঢুকে যায়। এখন গরম বিষয়, গরম আছে বাইরে, আর বিষয়গুলো গরম, গরমে গরম কাটে বলেই তো শুনেছি। তো ফলে আশা করি যে গরমটা খাইতে কমবে, মাথার ভেতর দিয়ে ঢুকে যায়। দেখুন তাহলে কি আছে, দেখলাম একটা জিনিস হচ্ছে যে স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। তাহলে স্বরূপ অবস্থায় কিন্তু তিনি কর্তাও নয়, ভোক্তাও নয়, কিছুই নয়। আবার এই ব্রহ্মই যখন মায়া সংযুক্ত ঈশ্বর হলেন, তখন তিনি কর্তা ভোক্তা হচ্ছেন। তাহলে এই যে কর্তা ভোক্তা হচ্ছেন মানে এই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়কে আবার তার স্বরূপটাকে বোঝানোর জন্য দুটো জিনিস বা দুটো আইডিয়া ভূমিকা দেওয়া হলো। কি একটা স্বরূপ, একটা তটস্থ। আমি আর একবার ছোট্ট করে জিনিসটা বলে দিই, তাহলে বোধহয় বুঝতে অসুবিধা হবে না। দুটো জিনিস বলা হচ্ছে, একটিকে বলা হয় স্বরূপ লক্ষণ, আর একটিকে বলা হয় তটস্থ লক্ষণ। আচ্ছা, আরো বুঝতে সুবিধে, ধরুন আপনি একজন মানুষ, ঠিক? সারাদিন আপনি কত কাজ করেন, আপনার ভূমিকাই না কত। দেখুন, আপনি একজন মানুষ হওয়া সত্ত্বেও আপনি অমুকের কাছে দিদি, অমুকের কাছে পিসি, অমুকের কাছে মানে অন্য কিছু মা, অমুকের কাছে কিছু। আপনার ভূমিকা ও কর্ম কত রকম। দেখুন, অফিসে আপনি একরকম, বাড়িতে আপনি একরকম, কত রকম কাজ করছেন, কিন্তু আপনি এগুলো সব কিছু থেকেও একটা আলাদা স্বরূপ আছে, যা আপনার এগুলোর থেকে সব পৃথক, আলাদা। আপনি একদম যখন দেখছেন যে আরে ঠিক আছে, আমি কিন্তু মা খানিকটা, খানিকটা আমি অমুকের দিদি, খানিকটা আমি অমুকের পিসি, খানিকটা কাকি, খানিকটা কিছু, কিন্তু পুরোটা আমি আলাদা, তাই না? দেখুন, তা ঠিক এইরকম
যখন স্বরূপ আমরা বলছি তখন এটা সম্পূর্ণ একটা। তটস্থ মানে আমার একটা পরিচয়, সম্পূর্ণটা নয় না, তাই না? আপনি অফিসে একজন বস, কিন্তু এই পরিচয়টা আপনার সম্পূর্ণ পরিচয় নয়, আপনার একটা পরিচয় হতে পারে। দেখুন ওই মানুষটা কিন্তু আপনাকে ওইটা দেখে ওইভাবেই চেনে, বাবা আমার বস বেরোন রাখি, কিন্তু আপনি হয়তো আবার বাড়িতে যখন আপনার সন্তানের সঙ্গে ব্যবহার করেন খুবই লাভিং, বা অন্য সঙ্গে ব্যবহার খুবই লাভিং, কিন্তু ওর কাছে ওই দৃশ্য ধরা নাই বলে ও কিন্তু আপনাকে ওটাই ব্যবহার করে। যেই আপনি যাবেন, কেন? ও জানে যে আমার বস আসলে এই করতে হয়, ওই করে। দেখুন এইভাবেই জগৎ চলছে, কারণ ওর ভেতরে ওইটা আঁকা আছে চিরকাল, ওটাই করবে। যখন আমরা মাস্টারমশাই দেখলে কি করি, সঙ্গে সঙ্গে আমরা উঠে দাঁড়াই বা সম্মান করি, তাই না? তো এই যে ভাবটা হয়ে গেছে, এটা বেরোবে না কিছুতেই, এই ভাবটা আমাদের ভেতরে গেছে। আমরা বড় কাউকে দিয়েছে সম্মান করছি, একদম ঠিকঠাক, কারণ ওই যে একবার সম্মান আমরা করতে শিখেছি, ওটা করে যাচ্ছি। দেখা যাবে হয়তো ওই মাস্টারমশাই অন্য সময় তো খুব হাই হাই করে হাসছে অন্য জায়গায়, কিন্তু আমি কি ওখানে হাসতে পারছি না, কারণ আমি ওকে চিনি, বাবা ভীষণ রাগী, কোথায় কি বলবে বাবারি বাবা। দেখুন ওইটা হয় কিনা। সো এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাই, যে পয়েন্টটা হচ্ছে যে তাহলে তটস্থ লক্ষণ মানে নানা রকম ভাবে আপনার পরিচয়গুলোকে ছোট্ট ছোট্ট করে আপনার একটা অংশকে দেখাচ্ছে। হ্যাঁ, আপনার একটা ব্যক্তিত্বের একটা একটা অংশকে দেখায়, কিন্তু সম্পূর্ণ ব্যক্তিত্ব যা, তা কিন্তু এগুলো থেকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ। এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে বোঝানোর জন্যই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ ব্যাপারটি বলা হয়েছে। মূল জিনিসটিকে কোথায় বোঝাবার জন্য না, ওই ব্রহ্ম এবং ঈশ্বর, এইটা বোঝানোর জন্য। তাহলে এই জিনিসগুলো আমরা কি করে বুঝলাম? এক্সাম্পল দিয়ে বুঝলাম। কিভাবে না, একজন মানুষ যখন একটা ভূমিকাতে অভিনয় করে, সে ওই ভূমিকাতে অভিনয় করছে, তাহলে ওই ভূমিকাতে সে রাম হয়েছে বা লক্ষণ হয়েছে, কিন্তু আসলে সে লোকটা অমুক চন্দ্র অমুক। তাহলে ওই যে তার নাম, ওটাই হলো তার স্বরূপ, আর এটা হলো তার তটস্থ। মানে তাৎক্ষণিকভাবে ওই অবস্থায় তার যে রূপটি, সেটা হলো তটস্থ লক্ষণ। আর স্বরূপত সে যা, মানে এখান থেকে বেরিয়ে গেলে গ্রিন রুমে পোশাক খোলার পরে সে যা, এটা হলো স্বরূপ লক্ষণ হলো। এই জিনিসটিকে দিয়ে এটা বোঝানোর জন্যে যে তাহলে ব্রহ্ম এবং ঈশ্বর যখন তিনি পোশাক টোশাক খুলে ফেলেন, কি পোশাক? সৃষ্টি মানে স্রষ্টা, তারপরে হচ্ছে তিনি সৃষ্টি করেন, পালন করেন পালনকর্তা, আবার তিনি ধ্বংস করেন ধ্বংসকর্তা। এই সমস্ত পোশাকগুলো যখন তিনি খুলে ফেলেন, তারপরেও যখন গ্রিন রুমে বসে থাকেন, তাকে বলা হবে ব্রহ্ম। সেই ব্রহ্ম অবস্থাটি হচ্ছে তার স্বরূপ লক্ষণ হচ্ছে। স্বরূপত তিনি স্রষ্টাও নন, তিনি ধ্বংসকর্তাও নন, কিছুই নন, এমনকি তার কাছে কোনো ক্রিয়াই নেই, অক্রিয়। এবং একমাত্র তিনি হচ্ছেন অক্রিয়, সবার কাছে ক্রিয়া আছে। হ্যাঁ, তিনি একমাত্র চুপ করে থাকতে পারেন, আর কেউ চুপ করে থাকতে পারে না, কারণ আর কেউ চুপ করতে পারবে না, তার ভেতরে ছটপট ছটপট থাকবে, কারণ তার মধ্যে অংশ আছে, পূর্ণ নেই। আর যিনি পূর্ণ, একমাত্র তিনিই শান্ত হতে পারেন। দেখুন, যেখানে একটা পাত্রে যদি পূর্ণ পাত্র জল থাকে, সে পাত্র শান্ত আছে। আর যে পাত্রে অল্প আছে, সে ছটফট করছে, মানে তার পূর্ণ হতে হবে, আরো চাই আরো চাই আরো চাই, সে থাকতে পারছে না শান্ত হয়ে। একমাত্র উনি পূর্ণ হতে পারেন, কারণ উনি হচ্ছেন ব্রহ্ম এবং পূর্ণস্য পূর্ণবাদ, একমাত্র তিনিই পূর্ণ, আর বাকি সব অংশ। এইটিকে বোঝানোর জন্য বলা হচ্ছে তিনি হচ্ছেন, তার স্বরূপ লক্ষণ হচ্ছে ব্রহ্ম স্বরূপতা, আর তটস্থ লক্ষণ মানে এই সৃষ্টি স্থিতি প্রলয় যিনি করছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে টেকনিক্যালি দুটো জিনিসের তখন আমরা বুঝে গেলাম। সময়টাকে তাড়াতাড়ি বাঁচিয়ে রাখছি এই জন্য, মানে শেষ করছি এই জন্য যে দৃশ্য ব্যাপারটাতে নিয়ে আসবো। আচ্ছা, তার আগে একটা জিনিস ওখানে বোর্ডে লিখেছি, এটা ছোট ছোট করে বলিনি, এটা খুব বড় কিছু ব্যাপার নয়। আসলে হচ্ছে এটা, এই যে ভ্রম গুলো হয়, ভ্রম মানে দেখুন, ভ্রম আমরা আগে ও ব্যাপারটা পড়েছি যে ভ্রম মানে রং আইডেন্টিফিকেশন। তো এই যে রং আইডেন্টিফিকেশন আমাদের হয়, এটা কত রকমের ভ্রম আমাদের হতে পারে। আমরা কত রকম ভাবে যে ভুলের মধ্যে আছি, ভ্রম মানে ভুল, তো সেই ভুলটা কত রকমের হয় এটা বোঝানোর জন্য বলছে। এক, কুলভ্রম। হ্যাঁ, কুলভ্রম মানে, কুল মানে হচ্ছে কি বংশ, তাই না? যে বংশে আমরা জানি, সেই বংশ অনুযায়ী, হ্যাঁ আমি অমুক বংশজাত,
আরে ভাই আপনি মানুষ একজন, তাই না? দেখুন তাহলে ওই কুলের সঙ্গে সংযুক্ত হয়ে আপনি একটা ভ্রম সংযুক্ত হচ্ছেন। দেখুন এইরকম ছোট্ট ছোট্ট গুলো ভ্রম আমাদের ভেতরে আস্তে আস্তে করে ঢুকছে। এখন এই ভ্রম আপনি বলবেন যে না এটা তো খারাপ, কি আমি অমুক বংশজাত বলতে ক্ষতি না, ক্ষতি নয়, কিন্তু এটাও ওয়ান টাইপ অফ ভ্রম, এটা মনে রাখুন। কারণ আপনি অ্যাবসলিউট একজন মানুষ, সেই মানুষই ওর সঙ্গে আইডেন্টিফাই, এর সঙ্গে আইডেন্টিফাই হয়ে যখন নিজেকে সংযুক্ত করছেন, তখন ওই বংশের ভালো কিংবা মন্দ হলে আপনি খুশি কিংবা আনন্দিত হচ্ছেন, তা তো হওয়ার কথা নয়। আপনি তো একজন সেপারেট মানুষ। তাহলে দেখুন ওটাও একরকমের ভ্রম। তারপরে বলছেন গোত্র। গোত্র দেখুন এর ভালো দিকও আছে, এটাকে এইরকম মানে খুব জেনারেল করে তাহলে গোত্র, আমার গোত্র অমুক গোত্র, এটা নো। এটা যদি আপনাকে ভালোর দিকে নিয়ে যায়, দ্যাটস ইট ইজ গুড। তাহলে ভ্রম মানে হচ্ছে যেটা আপনাকে খারাপের দিকে নিয়ে যায় সেটাকে পরিহার করা। যদি এটা হয় আপনার ধরুন এরকম হয়, আমি অমুক কুলো জাত, তাহলে আমি কখনো এই খারাপ কাজ করতে পারি না, দ্যাটস গুড, এটা ঠিকঠাক আছে। কিন্তু আমি অমুক গোত্র জাত, আমি এই করতে পারি না, হ্যাঁ এটা আপনার রক্ষা করে, এটা ঠিক না। হয়ে যদি ওটা অহংকারের কারণ হয় তাহলে সর্বনাশ, তাই না? তাহলে সেটা অহংকারের দিকে নিয়ে যাবে, এটা আপনাকে বিচার করতে হবে কোন দিকে যাবে। তাহলে কুলটাও একরকম ভ্রম, গোত্রও একরকম ভ্রম, জাতীয় একরকম ভ্রম। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র মুক তুমুক এইসব বর্ণ, আমি ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, দেখুন এও একরকম ভ্রম। তারপরে আশ্রম, হ্যাঁ আমি অমুক আশ্রমে থাকি, সেই আশ্রমটাও ভ্রম, সন্ন্যাস আশ্রম, গারস্থ আশ্রম ইত্যাদি। তারপরে নাম, হ্যাঁ আমি রায় বাহাদুর, রায় বাহাদুর, তাই না? তো অমুক নাম, আমার নাম হোমচন্দ্র রায় বাহাদুর জ্ঞান গুণাকর, তো এইগুলো একটা ভ্রম। তাহলে দেখুন আপনি একজন মানুষ, যে মানুষটা কত রকম ভাবে ভ্রমের সঙ্গে লিপ্ত হতে পারেন সেইগুলোকে এখানে এক জায়গায় বলা হচ্ছে কুল, গোত্র, জাতি, বর্ণ, আশ্রম, নাম। এইরকম ভাবে ভ্রমিত হয়ে আমরা চলছি, এত রকম ভাবে ভ্রম আমাদের ভেতরে আছে। এখন এই যে ভ্রমগুলো আছে এইগুলো কাটিয়ে তবেই তো আমরা ব্রহ্মজ্ঞানের দিকে যেতে পারবো। তাহলে ব্রহ্মজ্ঞান কেন হয় না, তার কারণ তো এখানে। তো এতগুলো ভ্রম হয়ে যাচ্ছে দেখুন। হ্যাঁ, তো যখন আপনাকে কেউ মানুষ বলে ডাকবে আপনি সাড়া দেবেন না, বলছেন না না আমি কি শুধু মানুষ, আমি জানো না আমি ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণ বলে ডাকো। ওহো, দেখুন আপনি মানে একদম মনের ভেতরে চেপে বসে আছেন। তো তাহলে এই যে রং আইডেন্টিফিকেশন ভেতরে আপনি বসে আছেন, এখান থেকে ব্রহ্মজ্ঞান হবে কি করে? স্বয়ং ব্রহ্ম এসে যদি আপনাকে ডাকে, বলছে এই সরে যাও আমার সামনে থেকে, আমাকে ব্রাহ্মণ বলে বলো, আমার নাম অমুক চ্যাটার্জি, তুমি জানো না? হ্যাঁ, দেখুন হবে কি না? কারণ আপনি নিজেই তো ওতেই টাকবঙ্গ হয়ে আছেন। হ্যাঁ, জাতি, নাম, গোত্র, কুল, এইগুলোই তো আমাদের ভ্রমের হেতু। এইগুলো কোনোটাই ব্রহ্মের কিছু নয়। তাহলে দেখুন এমনিতেই যে ব্রহ্ম জ্ঞান আমাদের কেন হয় না, এগুলো কেন আমরা পড়ছি তো এই জন্যে, এগুলো তো নম্বর নেওয়ার জন্য নয়, এগুলো পড়ছি আমাদের মনের অবস্থা এবং যে জ্ঞান লাভ কি করে হয় না বা কেন হবে সেই জিনিসগুলো জানবার জন্য। তো আমাদের ভেতরে দেখুন জ্ঞান স্বরূপ ব্রহ্ম সর্বদাই রয়েছেন, এমন নয় যে তিনি দিনের বেলা নেই রাত্রে আছেন, বা রাত্রে আছেন দিনের বেলা নেই, তা তো নয়। বা তিনি অমুক লোকে আছেন তুমুক লোকে নেই, অমুকপুরে আছেন তুমুকপুরে নেই, তাও নয়। সর্বদা সর্বক্ষণ সর্বশরীরে সর্বকালে বিদ্যমান। তবুও তাকে আমি পাচ্ছি না, তার মানেটা কি? তার মানে সেই আলো সর্বদা থাকা সত্ত্বেও ওপরে এমন ভাবে কতগুলো কভার দেওয়া রয়েছে যে তাকে আমি কিছুতেই ফিল করতে পারছি না। এন্ড দিস আর দি কভার্স। সো কুল, নাম, গোত্র, জাতি, আশ্রয়, এইগুলো হচ্ছে কভার। এই হচ্ছে আমাদের ভ্রম। সেই কাণ্ডগুলো জানলে পরে তখন আমরা এখান থেকে ধীরে ধীরে বিচারের দ্বারা এটা লাভ করতে পারি। আচ্ছা, এবারে যে যতটুকু সময় আছে, বেশ মোটামুটি খানিকটা সময় আছেই, তো এই সময়টা আমরা দৃক দৃশ্য এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। এখন এই ব্যাপারটি আলোচনা করবার আগে আমাদের একটু বলতে হবে যে যে দৃক দৃশ্য বিবেক নিয়ে এখন চারিদিকে দেখি মানে সাড়া পড়ে গেছে প্রায়, মানে যেই দেখি এসে বলে
দৃগ্দৃশ্য বিয়োগ বইটা আছে, মানে আরে অনেক বিরাট ব্যাপার। আমরা দৃগ্দৃশ্য বিবেক ব্যাপারটি যখন পড়েছি অদ্বৈত বেদান্তের, এটা চূড়ান্ত একটা বিষয়। এখন দেখুন, এই বিষয়গুলো চর্চা করা হতো, সন্ন্যাসীরাই করতেন। কেন করতেন সন্ন্যাসীরা? তার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আলোচনার অধিকারী বোধহয় তারাই, এবং কেন না, তাহলে ভুল বোঝার চান্সটা কম থাকে। আর যারা এই বিষয়ে যথার্থ অধিকারী নয় মানে বলে ভাববেন না যে আপনাদেরকে ছোট করে বলছি, যে আমি অধিকারী নয়, আমাকে আপনি অনধিকারী বলছেন, না না না, এভাবে কষ্ট পাবেন না। অধিকারীর ব্যাপারটা হচ্ছে এই, যে যে বিষয়গুলো যার কাছে না হলে পরে না, উপযুক্ত না হলে পরে মানে ভুলই হয়ে যাবে। ধরুন একটা ছেলে, তার হাতে আমি যদি একটা ধারালো অস্ত্র দিই, তার মানে সে যদি তার ব্যবহারটা না জানে, তাহলে সেটাকে বিপদ করতে পারে, কেটে ফেলতে পারে। আবার ধরুন ওই ছেলে, আমাকে দিলেন না আপনি, যেহেতু নিষ্ঠুর, আমি চাইলাম, ওর হাতে দিলেন, আমার হাতে দিলেন না, ও কি আপনার খুব প্রিয়? আরে না, প্রিয় নয়, ও জানে ব্যবহার করতে। তুমি তোমার নিজের হাত কাটবে, ও আম কাটবে। দেখুন ব্যাপারটা এক্স্যাক্টলি ওইটাই আমরা বুঝি না বলে অনেক সময়, এখন কোথাও একটা শব্দ শুনেছে অনেকে, বই একটা ব্যাপার, চলছে, বাজারে চলছে। আচ্ছা ঠিক, বাজারে চলছে, শুনুন, আমরাও একদিন আলোচনা করেছিলাম এই বিষয় নিয়ে, সেই জন্য আপনাদের মনের ভেতরেও এসেছে হয়তো। এই ব্যাপারটার ভেতরে কি আছে একটু জেনে নিতে হবে না। দৃগ্দৃশ্য ব্যাপারটা কি? দেখুন, এমন নয় যে এর ভেতরে যে আইডিয়াগুলো আপনি আজ শুনবেন, এটা জন্মেও কখনো শোনেননি, এরকম কিছু ভাবার আশা নেই। মানে যা আপনি অলরেডি জানেন সেগুলোই এখানে আছে, কিন্তু অ্যাপ্রোচটা একটু অন্যরকম ভাবে, সেই জন্য জিনিসটা আপনাকে ভাবায়। এই যে ভাবায়, জিনিসটা ভাবায় মানে বিচার করে। দেখুন, দুটো জিনিস হতে পারে, এক কোনো ক্রিয়া বা কর্ম, আর একটা হতে পারে উপাসনা, তাই না? উপাসনাও সব সহজ ব্যাপার নয়, উপাসনা খুব কঠিন ব্যাপার। কর্ম তার তুলনায় অনেক সহজ ব্যাপার, কিন্তু বিচার অনেক কঠিন ব্যাপার। বিচার মানে হচ্ছে সেলফ অ্যানালিসিস, নিজেকে চিন্তা করা, বিশ্লেষণ করা। কেন আমার ব্রহ্মজ্ঞান হচ্ছে না? কেন হচ্ছে না? তার কারণ আছে কি? নিশ্চয়ই আছে। কি সেই কারণ? এটা জানতে হবে। এই যে সেলফ রেট্রোস্পেকশন, এইটাই হচ্ছে জিনিসটি আমাকে জানবার কথা। তখনই দেখবেন বেদান্তের এই তাৎপর্যগুলো আমরা বুঝবো। তা না হলে বেদান্ত কি সুন্দর হলো, কি হলো, আপনার কি হলো, আলোচনা কি হলো, আপনার ভেতর কতটা ঢুকলো, কি চেঞ্জেস আপনি নিয়ে আসতে পারলেন, ওটাই তো বড় ব্যাপার। তাহলে কি হবে? এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, তাই না? নাহলে একটা বিরাট বক্তৃতা শুনলাম বা কোথাও একটা বই পড়লাম, এটা বড় কথা না। আইডিয়াগুলো কিভাবে আপনার কাছে গেল, বা কি বিশ্লেষণ বা বিচারটা আপনি জানতে পারলেন, এটাই আপনার কাছে বুঝতে হবে। দৃগ্দৃশ্য বিচার বলে, বিবেক বলে একটা বই আছে। হ্যাঁ, এখান থেকে কথাটা শুরু করি। একটা বই আছে, একটা বই মানে এটা অমুক চন্দ্র অমুকের লেখা নয়, এটা একেবারে আদি বই। এই বইটি বিদ্যারণ্যের লেখা, এবং কেউ কেউ বলেন যে এটি আচার্য শঙ্করেরও লেখা, মানে অনেকে এরকম একটা কন্ট্রোভার্সি আছে। যাই হোক, কিন্তু এটা অনেক আদি বই। হ্যাঁ, আজকের বই নয়, এটা অনেক পুরনো, এবং অদ্বৈত বেদান্তের একটি পুরনো বই। কিন্তু এর নামটা হয়েছে এই দৃগ্দৃশ্য বিবেক, এটা কিন্তু এর অরিজিনাল নাম নয়। বলছে কি ব্যাপার, এটা আপনি বলছেন অরিজিনাল নাম হচ্ছে এর বাক্য সুধা। বাক্য সুধা, বাক্যটা মানে সেন্টেন্স, বাক্য, আর সুধা মানে অমৃত, নেকটার, তাই না? তো বুঝতেই পারছেন নামটা শুনে, বাক্য সুধা মানে বাক্যের মধ্যে, এর মধ্যে সুধা ঝরে পড়ছে বলেই একে বাক্য সুধা বলে। তো এইটা হচ্ছে বিদ্যারণ্যের রচনার একটা সুন্দর একটা, মানে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত যে চিন্তাগুলো, সেটা নিয়ে একটা গ্রন্থ আছে। এবং সেই গ্রন্থের যা জিস্ট, আপনাদের এই গ্রন্থটা পড়তে গেলে অনেকটা বড়, আর অনেকটা সংস্কৃত, এবং তার ব্যাখ্যা ট্যাখ্যাগুলো যা আছে, অনেকের হয়তো সময় হবে না, অনেকের ইন্টারেস্টই হবে না। সেই জন্য আজকে ওই জিনিসটাই আপনাদের কাছে এই 10-15-20 মিনিটের মধ্যে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে যদি আপনি ইন্টারেস্টেড হন একটু যাবেন ওদিকে, আর যদি না হন এতেই আপনি ক্ষান্ত হবেন। তাহলে দৃগ্দৃশ্য ব্যাপারটা আসলে কি, এটা আমরা জানবো। তাহলে এটাকে কি বলে? বাক্য সুধা। বাক্য সুধা মনে রাখতে হবে, বাক্য সুধা। কেন এই নামটা হয়ে গেছে? দেখুন, এই যে দৃগ্দৃশ্য বিবেক নামটা হয়েছে, এটা বারবার এই নামটা এসে গেছে, কারণ আসলে এর ভেতরে ওই দৃক আর দৃশ্য দুটো জিনিসের তফাৎ করার যে কথাটা বারবার এসেছে বলে
ওই বাক্য সুধা নামটা প্রায় হারিয়ে গেছে, দিক দৃশ্যটা এসেছে। যেমন হয় না, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দর নাম কি? ওটার নাম হচ্ছে মোহ মুদগর। মহা মুদগর, মোহ মানে ডিলিউশন না, মোহ, আর মুদগর মানে মুগুর। তো মোহ মুদগর মানে যে মুগুরের দ্বারা মোহ চলে যেতে পারে তাকে বলা হয় মোহ মুদগর। তো আপনার মোহটা যাতে চলে যেতে পারে সেই জন্য ওই মোহ মুদগরটা বলা হয়েছে। সেইটা বুঝে ওটা বেশি মনে থাকে না, কারণ নামটা হয়ে গেছে ভজ গোবিন্দ। ভজ গোবিন্দ মানে ওটা ফিরে ফিরে আসছে, ওই নাম গান সুরটা বারবার, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, মোহ মুদগর। তো এই যে মহামুদ্গরা ভজ গোবিন্দ, এটা যেমন হয়েছে, এটাও এই বাক্য সুধা, রাইট? তাহলে বাক্য সুধা কি হয়? দৃক দৃশ্য বিবেকা। আচ্ছা, দুটো জিনিস এখানে তাহলে পরিষ্কার হয়ে গেল। একটাকে বলা হয় দৃক আর দৃশ্য। তাহলে দৃক আর দৃশ্য এই তো দুটো জিনিস। তাহলে দৃক কাকে বলে? দৃক মানে হচ্ছে মানে সিয়ার, তাই না? যে দেখে সেই হচ্ছে সিয়ার। সিয়ার সোজা বাংলায়, মানে সোজা ভাষায় বললে, সোজা বাংলায় না, সোজা ভাষায় বললে সিয়ার, সিয়ারটা বলে সবাই বুঝতে পারবে। তাহলে সোজা ভাষায় দৃক মানে হচ্ছে সিয়ার, যিনি দেখছেন, দ্রষ্টা হলো। আর দৃশ্য মানে দৃশ্য, বাংলাতেও দৃশ্য শব্দটা রয়েছে, ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে সিন বলা যেতে পারে। তাহলে একটা হলো সিয়ার আর একটা হলো সিন, দৃক আর দৃশ্য। তাহলে দৃক এন্ড দৃশ্য হলো। তাহলে দৃক মানে কে? দ্রষ্টা, যিনি দেখেন। আর দৃশ্য মানে যা দেখেন হলো। তাহলে যে দেখেন আর যা দেখেন এর মধ্যে বিবেক। পরিষ্কার বোঝা যাচ্ছে তো নাকি? আমি বুঝতে পারছি না, ওপারে হয়তো অনেকে আছেন কিন্তু কি করছেন বোঝা যাচ্ছে না। মানে আমি তো ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, তো ফলে বুঝতে পারছেন কিনা, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা। আমার সবসময় ওইটা একটা থাকে, অনেকে বলেন মাথার উপরে চলে। আজকে যেমন সকালবেলা ওই যে মর্নিং চ্যান্টিং আমরা করি, বুঝি এও খুব কষ্ট লাগছে, মানে আমি কি করা যাবে, মানে আমার কিছু হয়তো মানে হলিস টলিস গুলিয়ে টুলিয়ে কিছু কষ্ট মানে কি, মানে মানে বলছে এও খুব সোজা ব্যাপার নয়, এটাই বলতে চাইছে। মানে ওই যে স্তোত্রগুলো যাচ্ছে যাচ্ছে না, বলছে এও খুব সোজা ব্যাপার নয়, তাহলে কি আমি করা যায়? যাই হোক, সেটা না। তাহলে এখন এটা খুব কঠিন যদি না হয়, তাহলে দুটো জিনিসের অর্থটা ভালো করে মাথার মধ্যে ঢোকাবো। দৃক আর দৃশ্য। দৃক মানে হচ্ছে যে দেখে, দ্রষ্টা। হ্যাঁ, নিজে নিজে এই শব্দটা 3 বার নিজে নিজে বলুন। দৃক মানে হচ্ছে দ্রষ্টা, দৃক মানে দ্রষ্টা, দৃক মানে দ্রষ্টা। কে দ্রষ্টা? আমি দ্রষ্টা। তাহলে দৃক মানে আমি, দৃক মানে আমি, দৃক মানে আমি। দেখুন এটা ভালো করে বোঝান মনের ভেতরে। দৃক মানে আমি। কেমন কেমন শোনাচ্ছে তো, বাট এটাই আপনাকে মনের ভেতরে ঢোকাতে হবে। আমি হচ্ছি দ্রষ্টা, আমি দ্রষ্টা। ঠিক, যা দেখি সেটাই হচ্ছে দৃশ্য, যা দেখি সেটা হচ্ছে দৃশ্য। এটা কি? পাথর বলবেন না, এটাকে বলুন দৃশ্য। কি বলছেন? দৃশ্য। এটা কি? দৃশ্য। এটাকে দৃক, এটাকে দৃশ্য। এখন মনের থেকে সমস্ত ওয়ার্ড ভুলে যান, ডিকশনারির যত ওয়ার্ড আছে সব ভুলে যান। অনলি 2 ওয়ার্ডস, দুটো ওয়ার্ড মনে রাখুন। একটাকে বলে দৃক, একটাকে বলে দৃশ্য। অনলি ফর দি টাইম, এই যে এই সময়টার জন্য। তাহলে এইটা হচ্ছে দৃক, এটা হচ্ছে দৃশ্য। আছে? তাহলে এনি অবজেক্ট অফ দিস ওয়ার্ল্ড ইজ কল্ড দৃশ্য। হলো যা কিছু আপনি দেখছেন, দেখছেন, শুনছেন, বুঝছেন, যা কিছু সবকে আমরা একটা নাম দিয়েছি, কি সেটা? দৃশ্য। হলো দেখুন, অদ্বৈত বেদান্তের আমরা হাইয়েস্ট জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি, একদম ওপরের জিনিস। এইগুলোর ভেতরে আসল জিনিসটি আছে বলেই এই জিনিসগুলো এত মূল্যবান। কিন্তু এগুলোর রংলি ইন্টারপ্রিটেশন হয়ে যেতে পারে। আরে ও তাহলে তো দিয়ে সব গোলমাল হয়ে যাবে। এই জন্য এখানে সাবধানতা অবলম্বন। কারণ যে ছুরিটা খুব ধারালো, সেই ছুরিটার ব্যবহারও শিখতে হবে, তা নাহলে কোথায় বলতে কোথায় হয়ে যাবে, তাই না? যেমন দেখুন, যে অস্ত্রগুলো খুব ভয়ানক, সাংঘাতিক, সেগুলোকেও ঠিক ব্যবহার শিখতে হবে না। যদি একটু এদিক ওদিক হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। ঠিক সেই রকম এইগুলো হচ্ছে জ্ঞানের চূড়ান্ত অবস্থা।
এগুলোকে ঠিক মতো যদি না ব্যবহার হয়, রং ইন্টারপ্রিটেশন হয়ে যায়, ভুলভাল অর্থ হয়ে গিয়ে পুরো কদর্য জিনিস হয়ে যাবে। সেই কারণের জন্য কেয়ারফুলি কোথায় কোথায় অধিকারী, এই জন্য ওই জিনিসগুলো দেওয়া হয়। এটা ভাববেন না বা রাগ করবেন না। অনেকে এরকম করে বলে না যে ওই যে ভগবানের একটা না পার্সোনালিটি আছে, কোথায় না ওই যে সুধা দেওয়া হবে। আরে সমুদ্র মন্থনে উঠলো না, সমুদ্র মন্থনে যখন উঠলো, ভগবান ওইখানে কি করলেন, ওইখানটা অবতার নিয়ে নিলেন। অবতার নিয়ে তিনি কি করছেন, দেবতাদের দিচ্ছেন আর ওদেরকে দিচ্ছেন না। হ্যাঁ, এইসব আছেন অসুরদের দিচ্ছে না, অসুররা খেয়ে গেলে ওরা কি হবে, ওরা মানে ইয়ে হয়ে যাবে, ওই অমর হয়ে যাবে, এইসব করছেন। বলছে এই তাহলে ভগবানের চালাকি নয়। যদি দেখা যায়, দেখুন যার ভেতরে এরকম দুরন্তপনা খারাপ জিনিসগুলো আছে, তাকে যদি অমরত্ব দিয়ে দেওয়া হয়, সর্বনাশ হবে কিনা, পৃথিবীতে আর কেউ বাস করতে পারবে। ফলে যে জায়গায় যেটা দরকার অধিকারী, ঠিক সেই জায়গায় দেওয়া হবে সেটা। যে বস্তু লাভের অধিকারী নয়, তাকে দিলে কি যে ক্ষতি হবে তার মানে বিরাট আলোচনা হতে পারে। যাই হোক, তাহলে যে বিষয়টা আমরা দেখছি, এক হচ্ছে দৃক আর হচ্ছে দৃশ্য, এই তো দুটো জিনিস। তাহলে দৃক এবং দৃশ্য বিবেক। এবারে শব্দটা, তৃতীয় শব্দ হলো বিবেক। বিবেক মানে কি, পৃথক করা, পরিষ্কার, বিবেক চূড়ামণি বিবেক। তাহলে দৃক এবং দৃশ্যটাকে বিবেক মানে বিচার করা হচ্ছে, পৃথক করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা যদি সহজ সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে দৃক এবং দৃশ্য পৃথক। দৃক এবং দৃশ্য, তাহলে পয়েন্ট নাম্বার 1 যদি নোট করতে পারেন নোট করে নিন। দৃক এবং দৃশ্য পৃথক, পরিষ্কার হয়েছে। তাহলে যেটা দৃক সেটা নিশ্চয়ই দৃশ্য নয়, তাই না? যেটা দৃক সেটা নিশ্চয়ই দৃশ্য নয়, একদম পরিষ্কার। তাহলে সিদ্ধান্ত 1, দৃক এবং দৃশ্য এক নয় বা পৃথক। দিক এবং দৃশ্য এক নয় অথবা পৃথক, দিক এবং দৃশ্য পৃথক, এটা 1 নম্বর সিদ্ধান্ত, পরিষ্কার। এবার দেখ, তাহলে যেটা আমরা দৃক আর দৃশ্য বলে বলছি, এইটাকে আমরা একটু একটু অগ্রসর হব বিচারের দ্বারা। কিরকম বিচারের দ্বারা? দেখুন, যেমন একটা যখন তত্ত্ব হয়, সেই তত্ত্বটাকে আমরা যখন কাজে লাগাই, মানে মেথোডোলজি বলি, এই মেথোডোলজি হচ্ছে এইগুলো, মানে কিভাবে এটাকে আমরা বিচার করে করে নিয়ে যাব। একটা আপনি থিওরি বলে দিলেন, তাহলে দেখুন থিওরিগুলো কোত্থেকে আসছে, বেদ উপনিষদ থেকে থিওরিগুলো আসছে। সেই থিওরিগুলোর মেথোডোলজি হচ্ছে এইগুলো, যে হাউ টু অ্যাপ্লাই অল দিস থিংস। এবং তার থেকে আমি সত্যটা লাভ করব কি করে। আসলে জিনিসগুলো কোত্থেকে এলো? দেখুন, মহাবাক্য নাম আপনারা শুনেছেন, যেমন আমরা বাক্য সুধা বললাম, মহাবাক্য কি? মহাবাক্য, মহাবাক্য হচ্ছে বেদের মধ্যে যে বাক্যগুলোকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলি, এরকম বেদের যে সমস্ত বাক্যগুলো রয়েছে, কিছু কিছু বাক্য, সেগুলোকে আমরা বলি মহাবাক্য। মানে মহাবাক্য মানে মহান অর্থপূর্ণ বাক্য। সেই বাক্যগুলোর ভিতরে বিরাট বিরাট সব অর্থ রয়েছে, তাৎপর্য রয়েছে, সেইগুলোকেই আমরা বলি মহাবাক্য। যেমন এরকম একটি ধরুন, তত্ত্বমসি, তত্ত্বমসি। তাহলে এই মহাবাক্যগুলো রয়েছে, এই মহাবাক্যগুলোকে বোঝার জন্যে তাহলে এইগুলোকে বলা হয় বাক্য শোধনা, মানে তত্ত্বম শোধনা। সেইগুলোকে শোধন করে কি করে আমরা এই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে পারি, তার জন্যই অদ্বৈত বেদান্ত আপনাকে এই মেথোডোলজি দিচ্ছে, হয়েছে। এবার দেখুন, আমরা কিন্তু একটা মোটা বই 30 মিনিট 40 মিনিটের মধ্যে নিয়ে আসছি। পুরো বইটা এত বড় মোটা, দৃক দৃশ্য বিবেক অনেক কিছু আলোচনার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ অংশটি রয়েছে দৃক অংশটার কি বৈশিষ্ট্য সেটা নিয়ে, কিন্তু এই বিচার অংশটি কি সামনের দিকে রয়েছে সেটুকুই আমরা এখন আলোচনা করে দিচ্ছি। এটাই হচ্ছে মেন জিনিসটিটা জানা দরকার। তাহলে কি হলো, দেখুন দৃক এবং দৃশ্য এই দুটো জিনিস হয়েছে। আবার একবার জিস্ট করে নিই পরের স্টেপে যাবার জন্য। তাহলে দৃকটাকে আমি দৃক, দৃশ্যকে অন্য একটা, হয়েছে। তাহলে আমি দৃক, রাইট, নাকি অন্য কিছু? আমি দৃক, আমি দৃক, এটা দৃশ্য। আচ্ছা, এবারে এটার জায়গায় এটা দিই, তাহলে এটাকে, এটা দৃশ্য, এটা দৃশ্য, এটাকে দৃক। এবার দেখুন, দৃক আর দৃশ্য, দৃশ্য মানে যেটা দেখা যায়, ঠিক।
তাহলে যা দেখা যায় আর যে দেখে আলাদা। এবার দেখুন হাতটা দেখছেন কিনা, দেখছেন? আপনি হাত দেখছেন কিনা? দেখছেন? হাত দেখা মানে আবার জ্যোতিষীর হাত দেখা না, হাত দেখতে বলছি। তো যখন হাত দেখছেন, হাতটাকে যখন দেখছেন, তাহলে আপনি হাতকে দেখছেন। তাহলে আপনি আর হাত আলাদা কিনা খুব ভালো করে বুঝুন। বলছি এগুলো বোঝার জন্য আমার এইসব শুনতে হবে? শুনতে হবে, একটু ভালো করে শুনুন, ভেতরে কথা আছে। যখন আপনি হাতটাকে দেখছেন, 100% সত্যি যে আপনি হাত নন। কি বলছেন মশাই? আমি ঘুষি দেবো এক করতে, ঘুষি আপনি দিতে পারেন, কিন্তু এই হাতটা আপনি নন। ওয়াই? এই যে একটু আগে শিখলেন, দৃক আর দৃশ্য এক নয়। যে দেখে আর যাকে দেখে কখনোই এক হতে পারে না। দেখুন এই থিওরিটা বারবার মনের মধ্যে রাখুন। যে দেখছে, যা দেখছে বা যাকে দেখছে সেটা কখনোই এক হতে পারে না। তাহলে যখনই আপনি হাতটাকে দেখছেন, হাতটা আপনি নন। এবারে বলুন হাতটা কে দেখছে? হাতটা কে দেখছে? আমি দেখছি নয়, চোখ দেখছে, তাই না? স্টেপ বাই স্টেপ আসুন। আপনি বলবেন চোখ দেখছে। এবারে দেখুন চোখটা দৃশ্য না দিক। আগে সিদ্ধান্ত নিই, হাতটাকে যখন দেখছি হাতটা দৃক অথবা দৃশ্য? হাতটা দৃশ্য, কোনো সন্দেহ নেই। আচ্ছা এবারে যখন চোখ দেখছে তাহলে চোখ দৃক, যাহা দেখে তাহাই দৃক। তাহলে দৃক হচ্ছে চোখ, চোখ এটাকে দেখছে মানে চোখটা হলো দৃক আর হাতটা হলো দৃশ্য, বা এটা হলো দৃশ্য হলো। এবারে এটা হলো দৃক, এটা হলো দৃশ্য। এবারে দেখুন আমরা আবার স্টেপ বাই স্টেপ বিচারটাকে ভেতরের দিকে নিয়ে যাব। যখন এটাকে আমরা দৃক বলছি, এটা কি সবসময় দৃক কিনা আবার দেখুন, বিচারটাকে আরো একটু ভেতরে যান। দেখুন যখন আমরা বাইরের জিনিস নিয়ে আলোচনা করি তখন এই থিওরিটা খুব সোজা হয়ে যায় বুঝতে। যখন ভেতরে আরো একটু আলোচনা করব তখন এটা আর একটু শক্ত হয়ে যাবে। কিরকম দেখুন, এই যে চোখটা এত সময় দেখছিল, এই চোখটাকেও আপনি ফিল করতে পারেন। আপনি যখন চোখ বন্ধ করে আপনি ফিল করছেন আমার চোখ আছে, আছে কিনা? তাহলে চোখটা সব সময়ের জন্য নিশ্চয়ই দৃক নয়। চোখটা কখনো দৃক আবার কখনো দৃশ্য। ভালো করে দেখুন, যখন আপনি চোখটা বন্ধ করে হাত দিয়ে ফিল করছেন না চোখটা আমার আছে, ও কি ঘুম পেয়েছে গো, দেখুন তাহলে আপনি ফিল করছেন, বাট ইট ইজ ক্লোজ অনলি, নো? সো চোখটা যখন বন্ধ আছে, আপনি যখন এরকম করছেন তখন আপনি চোখটাকে ফিল করছেন। সো যখন ফিল করছেন তখন নিশ্চয়ই চোখ অতিরিক্ত কেউ এটাকে ফিল করছে। পরিষ্কার কিনা? তাহলে ওই নিশ্চয়ই দৃক, এটা তখন দৃশ্য। পরিষ্কার? আপনি বলবেন না মাইন্ড আছে, মাইন্ড এটাকে দেখছে। আচ্ছা বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি এখন মাইন্ড হচ্ছে দৃক, চোখটা দৃশ্য, মাইন্ড দৃক, মাইন্ড অথবা ইন্টেলেক্ট, আমি যা কিছু বলতে পারি। আরে মন বুদ্ধি যাই বলুন, অনলি থটস অনলি না। আপনি যদি মনও না বলে হায়ার ফ্যাকাল্টি বলেন, বুদ্ধি বলবেন, বলুন মাইন্ড অথবা ইন্টেলেক্ট, আপনি যাই বলুন সেটা থটই। তাহলে মনই এখন আমরা ধরছি সুবিধার জন্য। তাহলে মন হলো এখন আমার দেখছে, তাহলে মন হলো দৃক। দেখুন তাহলে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। এখন মন হচ্ছে দৃক, চোখ হচ্ছে দৃশ্য। মন হচ্ছে দৃক, চোখ হচ্ছে দৃশ্য। পরিষ্কার? রিপিটেডলি বলছি, এর ভেতরে কথা আছে বলে, এর ভেতরে থটস আছে বলে হলো। এবার দেখুন তাহলে মন কি হলো, মন এক সময় এখন মানে চোখটা এক সময় ছিল দৃক, আবার এখন হয়ে গেল দৃশ্য, তাই না? এই হচ্ছে তো। দেখুন আমরা যখন অফিসে ঢুকছি তখন অফিসে আপনি যে গেটের কাছে যে আছে ওকেই মনে হবে একবারে অফিসের হেড বলে, বলতে না 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 আরেকটু যান, আরেকটু যান, ও আপনাকে আস্তে আস্তে যেতে বলছে, তাই না? আপনি তারপরে যখন 7 দেউড়ি পেরিয়ে গেলেন, ওরে বাবা একটা রোগা লোক কিছুই নেই, মানে বসে আছে একদম, বলছে বাবা এর কাছে আসার জন্য সেইখানে 4টে মোটা লোক, অমুক লোক এত ছিল, তাই না? এত পেরিয়ে আপনি যাচ্ছেন। এক্স্যাক্টলি। সো তার মানে দেখুন ও লোকটাকে আপনার বস বলে মনে হচ্ছিল, বাট ও কিন্তু আসল বস নয়। ও বলছে না 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 আমি কিছু না, ওইখানে যায়। তো এরকম করে করে যাচ্ছে, আমরা দেখুন ঠিক ওই রকম মেথডে যাচ্ছি।
তাহলে চোখটাকে আমার মনে হচ্ছিল দৃক বলে, কারণ ও দেখছিল। এখন দেখছি যে চোখ আসলে দৃক নয়, চোখটা দৃশ্য হয়েছে কখন, যখন মাইন্ড ওটাকে দেখছিল। তাহলে মাইন্ড এখন দৃক, আপাতত দৃক, দেখি ওর ব্যাপারটা কি। তাহলে মাইন্ডকে যখন আপনি ফিল করেন, আপনি কি ফিল করেন? আমি মাইন্ডটাকে ফিল করছি, মাইন্ড মানে থটস। তাহলে থটসটাকে যখন আপনি অনুভব করেন, দেখুন তখন থটসটা হয়ে গেল দৃশ্য। ভালো করে বুঝুন, থটটা হয়ে গেল দৃশ্য। মানে আপনি ধরুন কখনো রাগান্বিত হচ্ছেন, কখনো আপনি আনন্দিত হচ্ছেন। তাহলে ওই যে রাগের সঙ্গে বা মনের সঙ্গে যে থটস গুলো, ভাবগুলো আসছে, ওগুলো তাহলে কি? ওগুলো হচ্ছে মনের এক একটা রূপ। তাহলে মনের এক একটা রূপকে যখন আপনি দেখছেন, তাহলে যা দৃশ্য এটা আসলে কি? তাহলে দৃক নয়, ওটা তো দৃশ্য। তাহলে মনটাকে যখন আপনি দেখছেন, যা দেখছেন সেটা যদি দৃশ্য হয়, তাহলে মনটা কখনো দৃক হতে পারে না। এবারে দেখুন, তাহলে নিশ্চয়ই মনের পেছনে এমন একটা কিছু আছে যেটা এগুলোর থেকে আলাদা, সেটা দৃক। এটা তাহলে দৃশ্য, ওটা দৃক। বোঝা গেল? তাহলে ওই দ্রষ্টা কি বোঝা গেল? না, ওই ব্রহ্মই ভাই, ওটা নয়। ওইটা যে কি, ওইটা আপনাকে জানতে হবে। ওটাকে আমরা বোঝানোর জন্য ব্রহ্ম আত্মা বলি, বাট হোয়াট অ্যাকচুয়ালি ইজ দ্যাট ইউ হ্যাভ টু নো। ওটা কি আপনাকে জানতে হবে, ও ব্রহ্ম। সেই জন্য দেখুন, যখন আপনি ধ্যান করতে বসছেন, কি করলেন? না, ব্রহ্ম, ব্রহ্ম, কিছু আপনি কে জানতে হয়, আমি কে? ব্রহ্ম। এই জন্য আমাদের হয় না। আমি কে মানে আপনাকে খুঁজতে হবে, ইউ হ্যাভ টু সার্চ ইট। সেই খোঁজাটাই হচ্ছে ব্রহ্ম জ্ঞান। ওখানে যখন আপনি পৌঁছবেন, বইতে তো লেখা আছে ব্রহ্ম, কিন্তু ওটা আপনি যেই উত্তর, যখনই আমি খুঁজতে যাই ব্রহ্ম, তার মানে ওই উত্তরটাই আসছে, ওই মাইন্ডের কাছে থেকে যাচ্ছেন আপনি, বিয়ন্ড মাইন্ডের হওয়া হচ্ছে না। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? পয়েন্ট আছে কথাগুলোতে? বলছে না, আপনি কে? না, ব্রহ্ম। আরে ভাই, ও তো বইতে পড়েছে, ওই রিপিট করার কোনো মানে নেই। ওটা কে না জানে? সবই জানে, ওটা বলার কোনো মানে নেই। সো আপনাকে জানতে হবে মনের পেছনে কে আছে, যে অ্যাকচুয়াল দৃক। এবারে বোঝা যাচ্ছে কোনো তত্ত্ব আছে ভেতরে। তাহলে মনের পেছনে যিনি দ্রষ্টা রূপে রয়েছেন, যিনি একমাত্র দ্রষ্টা, তার চেয়ারটা কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে না। এক সময় উনি হেড, না না আমি হেড নয়, উনি হেড, না না উনি হেড নয়, উনি হেড, না না। এই বিচারটা করে করে যখন যেখানে বিচারটা থামবে, সর্বকালীন গিয়ে থামবে, তাকেই বলা হয়েছে সর্বকালীন দৃক। অ্যান্ড সর্বকালীন দৃককে সেই জন্য বলা হয় তিনি চৈতন্য, তিনি ব্রহ্ম, তিনি আত্মা। এগুলো তার নাম কেবলমাত্র, অ্যাকচুয়ালি কি সেটা নেই। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, এই তো মোটামুটি একটা জানাই ছিল এই জিনিসগুলো, কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে আসল জিনিস। এইটাই হচ্ছে ব্যাপার, দৃগ্দৃশ্য বিবেক মানে এই ব্যাপারটাই। যে তাহলে এই বিচারটা করে করে আপনাকে জানতে হবে আসলে দৃক বা দ্রষ্টা কে, কে দ্রষ্টা, এই সমস্ত কিছুর দ্রষ্টা কে। এখন আপনি বলবেন আচ্ছা, এটা আমার জানাটা কি খুব জরুরি? খুব জরুরি কিনা, জরুরি কিনা দেখুন একবার। মানুষ আসলে কি চায়? যে কোনো মানুষ, ফুটপাতে শোয়া থেকে একবারে চারিদিকে যে যেরকম রাজপ্রাসাদে আছে, সকলেই কি চায়? অ্যাবসলিউট সুখ চায়। সকলেই আমরা সুখ চাই, একদম সত্যি কথা। তো সুখটা যে আপনি চাইছেন, এই সুখ চাইছেন, যে সকলেই আমরা সুখ চাইছি, কেন সুখ আমরা সকলে চাইছি কেন? কেউ দেখবেন আপাতত ভাবে হয়তো অন্য কিছু চাইছে, সে চাকরি করছে, অর্থ উপার্জন করছে, কেউ অন্য কিছু করছে, যা কিছু করুক দেখবেন তার পেছনে সুখ। বলছে না, আমার বাবার মায়ের সেবা করি। কেন করেন? বাবা মায়ের সেবা করে আপনি সুখী হতে চান। দেখুন, বাবা মায়ের সেবা করা খারাপ বলছি না, একে ক্রিটিসাইজ করছি বলবেন না, কিন্তু বাবা মাকে সুখী করে আপনি সুখী হতে চান। আসল কথা হচ্ছে নিজের সুখ, আত্মসুখই হচ্ছে আমার লক্ষ্য। হ্যাঁ, সেটা আপনি স্বার্থপরের মতো করতে পারেন, মানে আপনি পরার্থেও করতে পারেন। আপনি যে পরার্থে ছুটে যান প্রাণ দিতে, সেও আত্মসুখ। দেখুন, আত্মসুখই হচ্ছে প্রধান।
যে হাজার জনের জন্য প্রাণ দেওয়ার জন্য ছুটে যায়, আছে না ইতিহাসে কত সাক্ষী, কত মানুষের জন্য প্রাণ দেয়। তো প্রাণ দেওয়ার জন্য যে ছুটে যাচ্ছে কিসের জন্য? সেও আত্মসুখ। আমি চাই এই মানুষগুলোর ভিতরে সেই সুখটা আসুক, এরা বন্দি দশায় আছে, আনন্দ এরা অনুভব করুক বলে সে প্রাণ দিতে চায়। ইট ইজ গুড অনলি। কিন্তু তবুও দেখুন ওর ভেতরে সেই আত্মসুখ আছে। তার মানে কি? তার মানে হচ্ছে স্বরূপত যে আত্মা আপনার ভেতরে রয়েছেন তার ভেতরেই সেই সর্বকালীন সুখের অনুভূতি রয়েছে। যে সুখের ছিটে ফোঁটা আপনার ভেতরে আমার ভেতরে এলে আমরা মানে একেবারে বিহ্বল হয়ে যাই। আইসক্রিমটা জানো না কি ছিল, মানে কিন্তু আইসক্রিম দুটো খান, চারটে খান, তারপরে আর ভালো লাগে। তাহলে যত রকম সুখের অনুভব আমরা করছি সমস্ত সুখগুলো কিন্তু কোনো না কোনো একটা কারণের দ্বারা হয়ে আসছে। কিন্তু এই যে সুখের অনুভব এটা হচ্ছে স্বরূপ অনুভব, স্বরূপত, এটা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, এই দুটোর মধ্যে তফাৎ আছে। নির্ভরশীল মানে একটা কিছু খেয়ে আপনার ভালো লাগে, ওইটাকে আমরা ভালো লাগা বলি। আমরা আসলে তো বুঝি না কোনটা স্বরূপ আর কি, সেই জন্যে আমরা ওইটুকু পেয়ে আমরা ভাবি ব্যাস এটাই। কিন্তু আপনার স্বরূপটাই হচ্ছে আনন্দ, আনন্দই আপনার স্বরূপ। সেইটা ভুলে গিয়ে কোনো একটা জাগতিক বিষয় পেলেই আমরা আনন্দ অনুভব করছি এবং ওটাকে আমরা সোর্স অফ হ্যাপিনেস বলে ঠিক করে রেখেছি, ব্রেন ওটাকে ধরে রেখেছে যে ওই ঠিক তো ওটা পেলেই সুখী হয়ে যাবো। সেই জন্যে এই জিনিসগুলো আমাদের জানা এতটাই জরুরি যে এগুলোর ভেতরে এই ব্যাপারটা রয়েছে। তাহলে আর একবার পুরো জিনিসটাকে একটু ছোট্ট করে মানে সমাপ্ত করে দিই, বিশেষ করে এই দৃশ্য ব্যাপারটি, সময় শেষ হয়ে আসছে। এই বিচার, এটা একটা বিচার পদ্ধতি। তাহলে যে সিদ্ধান্ত বাক্যটি রয়েছে বেদে যে তত্ত্বমসি, তুমি সেই, দেখুন এখানে আপনাকে খুঁজতে হচ্ছে না, আপনাকে কোনো ক্রিয়া অবলম্বন করতে হচ্ছে না যে আমি এটা করে তারপরে জানতে পারবো, তা না। আপনাকে উপাসনাও করতে বলতে হচ্ছে না, আপনাকে কেবল বিচার করতে হচ্ছে, যে আপনাকে জানতে হচ্ছে এই যে জগৎটাকে আপনি দেখছেন পরিদৃশ্যমান এই জগৎ, এই জগৎটা আপনি ছাড়া আর কেউ নয়। অদ্বৈত বেদান্ত বলছেন জীব ব্রহ্মৈব না পারা, জীব ব্রহ্মই, বলছে না তবু বোধহয় একটু আলাদা হবে, পুরো হবে না। হ্যাঁ, হয়তো মানে এটা একটু মানে হয়তো ওটা 100, এটা হয়তো 1, এরকম কিছু একটা হবে, তাই না? না 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 না, এই 100 এটাকে করা যায় না, এটাকে ভাঙাই যায় না, যেটা সম্পূর্ণ অখণ্ড। দেখুন খণ্ড সত্তা যেটা হয় সেটাকে আপনি ভাঙতে পারেন, এটাকে একটু ভেঙে দিন। এখানে অখণ্ডর কথা হচ্ছে, এটা কখনোই ভাঙা যায় না, তাকে অখণ্ড বলা হয়। অখণ্ড মানে ওটা নয় হ্যাঁ যে একটা বড় কিছু অখণ্ড, না না না, সেটা অখণ্ড নয়। অখণ্ড মানে এটা কখনোই ভাঙা যাবে না, এটা ভাঙা সম্ভবই নয়, তাকেই বলে অখণ্ড। তাহলে সেই অখণ্ড পরমাত্মা জীবাত্মা রূপে আপনি অনুভব করছেন তাকে। তাহলে তিনি এবং এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে আমরা পরমাত্মা বলছেন, তিনি একদম এক হয়ে আছেন। অথচ আপনার আমার দুর্দশা হচ্ছে এই জগতের দুঃখ কষ্টে শেষ নেই। সেইটি যাতে তত্ত্ব আমরা বিচার বিশ্লেষণ করে এই জিনিসটিকে বুঝতে পারি, তার জন্যে এই দৃক এবং দৃশ্য বিবেক, দুটো জিনিসের বিবেক মানে তফাৎটা। তাহলে একটা জিনিস যা দেখা যায় তাকে বলা হয় দৃশ্য, আর যে দেখে তাকে বলা হয় দৃক। এই হলো সোজা জিনিস। সোজা মানে দিক মানে হচ্ছে সিয়ার, আর দৃশ্য মানে হচ্ছে শ্রীন। দৃক মানে সিয়ার, যিনি দেখেন, আর দৃশ্য মানে হচ্ছে সিন বা যেটা আমরা দেখছি। এবার যখনই কোনো একটা দৃশ্য আসবে, স্বাভাবিক প্রশ্ন আসবে কে দেখছে। একটা যখন দৃশ্য, এটা একটা দৃশ্য, তাহলে এই দৃশ্যটা কি করে হলো? আমি দেখলাম বলেই এটা দৃশ্য, আমি না দেখলে এটা দৃশ্য কি করে বলবো? তাহলে আমি যখন দৃশ্য বলছি তাহলে নিশ্চয়ই এটা কেউ দশটা আছে। এই বিচারটাকে যখন আমরা বাইরের দিকে দেখছি, তখন বাইরের যত বস্তু কে দেখছে? আমি দেখছি।
তাহলে আমি হলাম এই বাইরের বস্তুর দ্রষ্টা। আমি আমি মানে আপনি, আপনি একজন অমুক, আপনি একজন অমুক, যে যার নিজের মনে ভাবুন আপনি দ্রষ্টা হয়েছে। এবারে যখন দেখুন যা দেখা যায় আর যা যে দেখে এই দুটো পৃথক, এটা হলো একটা সিদ্ধান্ত হলো। হ্যাঁ, আমরা যখন কোনো জিওমেট্রি আপনি কিছু পড়েন তখন কি সিদ্ধান্ত থাকে না, এটা সিদ্ধান্ত, বা কেমিস্ট্রি কিছু নিয়ম পড়ছেন একটা সিদ্ধান্ত থাকে, এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত হচ্ছে দৃক এবং দৃশ্য এক নয়, এটা সিদ্ধান্ত। যে দেখছে আর যাকে দেখছে দুটো কি এক হবে? কখনোই হবে না। তাহলে আমি যখন দেখছি, যা দেখছি দুটো আলাদা। এবারে দেখুন এই বিচারটাকে দিয়ে, তাহলে আমি দেখছি হাত দেখছি, হ্যাঁ আমি চোখ দেখছি, আমি আমি আঙুল দেখছি, তাহলে আঙুল হাত বা যা কিছু এটা নিশ্চয়ই আমার থেকে আলাদা, কারণ যে দেখছে সেটা ওটা হতে পারে না, দৃশ্য এবং দৃক আলাদা হবে। এই বিচারটিকে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে নিয়ে যাব। তাহলে যখন আমি দেখছিলাম তখন আমি বলছিলাম চোখই দেখছিল, এখন আমি দেখছি যে চোখ দেখছিল বটে, কিন্তু চোখ সর্বকালীন দ্রষ্টা হতে পারে না। ওই বস্তুটার সাপেক্ষে চোখ হয়তো দ্রষ্টা বলছিলাম, কিন্তু চোখ বলবে যে না, আমি কিন্তু পুরোপুরি দ্রষ্টা নই, আমি যে দেখছি আমার পেছনে একটা ব্যাপার আছে, তিনিই কিন্তু দ্রষ্টা। ও আচ্ছা, ঠিক আছে, তোমার পেছনে কে আছে? আমার পেছনে মন আছে। চলো ঠিক আছে, মনের কাছে আমরা গেলাম। আচ্ছা মন, তুমি তাহলে দ্রষ্টা? বলছে না 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 না, আমি কিন্তু দ্রষ্টা নই। কেন দ্রষ্টা নই? না দেখুন, যদি আমি দ্রষ্টা হতাম তাহলে আপনি আমার মনের ওপরে যে সুখ দুঃখ এগুলো যে দেখছেন, এগুলো দেখতে পেতেন না। যখন আপনি সুখ এবং দুঃখগুলোকে দেখছেন, তাহলে যা দেখছেন সেটা দৃশ্য। দেখুন এইখানে বিচারটা সূক্ষ্ম হয়ে গেল। যা আপনি দেখছেন সেটা দৃশ্য, সেটা দৃক নয়। আপনি যে যখন খুব কান্নাকাটি করেন, চোখে জল পড়ে, মনে কান্নার অনুভব হচ্ছে, কে অনুভব করছে? অনুভবকর্তা কেউ একজন আলাদা, কিন্তু আপনার চোখে জল ঠিক সত্য, মনে কষ্ট এটাও ঠিক, কিন্তু যিনি অনুভব করছেন অনুভবকর্তা সম্পূর্ণ আলাদা। বোঝা যাচ্ছে? যখন আপনি বলছেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না, এটাও বুঝে রাখুন যে আপনি বুঝুন অথবা না বুঝুন, আপনি এটার কেউ নয়। এটা বুঝলেও হয়, হ্যাঁ এটা বুঝলেও হয়, আপনি না বুঝলেও হবে। এটা বুঝুন যে আমি বুঝি বা না বুঝি, এটা অন্য কেউ তো বোঝে, অন্য কেউর হেতু, আমি তো মাইন্ড নয়। সো আমি যখন মাইন্ড নয়, তাহলে এটা আমির কাজ, মাইন্ডের কাজ নয়। বোঝা যাচ্ছে? কথাগুলো কেমন কেমন গুলিয়ে যাচ্ছে। সো এই যে বিচারটি, এটি করতে করতে যে অবস্থায় গিয়ে বিচারটি শেষ হবে, তিনি হচ্ছেন একমাত্র সর্বকালীন দ্রষ্টা, এবং সেটি হচ্ছে রিয়েল আপনি। এইটা আপনাকে জানতে হবে। এই জানাটাই হচ্ছে বেদান্তের চূড়ান্ত বিচার। সেই বিচারটিতে প্রতিষ্ঠিত হওয়াই এটা। তাহলে এটা কেবলমাত্র মানে আলোচনা বা চর্চা শুনে মোহিত হওয়ার মতো ব্যাপার নয়। কি দারুণ একটা আলোচনা, কি দারুণ না! এইটা অ্যাপ্লাই করতে হবে ডে টু ডে লাইফে, আপনাকে অ্যাপ্লাই করে করে বুঝতে হবে সর্বদাই আপনি এবং আপনার যা ক্রিয়া, যা অভিব্যক্তি, যা কিছু সবই দৃশ্য, সবই দৃশ্য। আপনি একমাত্র দ্রষ্টা। এন্ড আপনি মানে অমুক চন্দ্র অমুক নয়। ভুল হয়ে যাবে, এইখানেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। ও তাহলে তো আমি দ্রষ্টা, আমি ব্রহ্ম, এইখানে ভুল হয়ে যাবে। ওই জন্যই খুব সাবধান, কেয়ারফুল। আপনি ব্রহ্ম নয়, কিন্তু আপনার ভেতরে যিনি আছেন পূর্ণভাবে তিনি ব্রহ্ম, তাকেই জানতে হবে। নচিকেতার কাছে ওই কথাগুলোই সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে যমরাজ বলেছেন, যে না হলে তুমি হয়তো ভুল বুঝে যেতে পারো, যেটি বিরোচন বুঝেছিলেন। বিরোচন বুঝে কি করলেন? বাস বলছে আয় তাহলে তো হয়ে গেল, চোখের সামনে যা দেখতে পাচ্ছ তাই ব্রহ্ম। ব্যাস, তিনি ওই জলের কাছে প্রতিবিম্ব দেখলেন, তাহলে তো এই আমার ব্রহ্ম বলে তিনি এক্সারসাইজ শুরু করলেন। হ্যাঁ ব্রহ্ম, ব্রহ্ম, বেশি ব্রহ্ম। হ্যাঁ, ইন্দ্র বলছে না, এটা কি করে হতে পারে? আমি পোশাক পরলে একরকম, পোশাক চেঞ্জ করলে আরেক রকম, অন্য পোশাক পরলে আরেক রকম।
তাই এটা হতে পারে, তাহলে এটা তো হবে। এই ছিল দৃক দৃশ্য। তাহলে সিদ্ধান্ত বাক্য দেখুন, তাহলে পয়েন্ট নাম্বার 1 বলেছিলাম কি, দৃক এবং দৃশ্য পৃথক। দৃক এবং দৃশ্য পৃথক। আমি দৃক, আমি দৃক আর দৃশ্য এক নয়। তাহলে আমি দৃক আর আমি দৃশ্য নয়, আমি দৃক। তাহলে আমি দৃক মানে সব সময়ের জন্য আপনি হচ্ছেন দৃক। দৃক মানে যিনি দেখছেন। তাহলে আপনি দৃক, আপনি কখনো দৃশ্য নন। দৃক আপনি, চিরকালীন দৃক হচ্ছেন আপনি। আপনি মানে আত্মা, আমি। তাহলে আত্মা হচ্ছেন চিরকালীন দৃক, আর দৃশ্য আমি নই, আমি দৃক। এইগুলো হচ্ছে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত বাক্য। এইগুলোকে বিচার করে করে ওই যে মহাবাক্য, সেইখানে পৌঁছতে হবে। মহাবাক্যগুলো বিচার শোধন করে করে সেইখানে পৌঁছানোর জন্য এই কথাগুলো। তাহলে আশা করি আজকের যে আলোচনা হলো এটা আমাদের মনে থাকবে বা কাজে লাগবে। তাই দৃক দৃশ্য বিবেক নিয়ে একটা বিরাট মানে মনের মধ্যে একটা যে বিরাট কিছু, মানে এরকম নয় যে ওটা মানে এমন হলো রসগোল্লাটা কেন খাওয়া হলো না, মানে সব মাটি হয়ে গেল, ওরকম কিছু না। হ্যাঁ, ওরকম হয় আমরা মানে ভাবি মানে বিরাট ব্যাপার। এই কথাগুলো যদি মাথার মধ্যে ঠিক করে আপনি দিতে পারেন, জেনে রাখুন 300 পাতার বই পড়ার যে জিনিসটি আপনার ওই 30 মিনিটে হয়ে যাবে। যে 300 পাতার বই আপনি পড়বেন তার সব কথাগুলো মোটামুটি জিস্ট আকারে আজকে বলা হয়ে গেছে, আর কিচ্ছু নেই। আর দৃক দৃশ্য বিবেক যে বইটি রয়েছে বিদ্যারণ্যের যে বই, তার বাকি অংশগুলোতে যে কথাটা বললাম, এই যে দুটো বিভাজন, এর পরে রয়েছে দৃক অংশটাকে কি করে চেনা যায় বা তাকে কি করে লাভ করা যায়, জানা যায়, তার বিশ্লেষণ রয়েছে। আর যেটা আপনি করে চলেছেন ওটা জ্ঞানের দিক থেকে একরকম ভাবে বিচারটা রয়েছে। আপনি বলবেন আমি তো ভক্ত, আমি জ্ঞানে লাভ করি না। ঠিকই, আপনি যা করেন তাই করেন, ঠিকই করছেন। আপনি যেভাবে ইষ্ট সাধনা করছেন, ভক্তির পথ দিয়ে যেভাবে এগোচ্ছেন, ওটাই জানতে হবে যে তাহলে ভগবানকে যখন আপনি মূর্তি রূপে দেখছেন ওটাও দৃশ্য। ওকে দৃশ্য রূপে দেখা আপনার উদ্দেশ্য নয়, ওকে দৃক রূপে দেখতে হবে। দেখুন, আপনাকে অদ্বৈতের সঙ্গে দ্বৈত মিলিয়ে দিচ্ছি কিভাবে, জ্ঞানের সঙ্গে ভক্তির কিভাবে মিলন হচ্ছে, এবার আপনি বুঝুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুটোর মধ্যে একটা সুসামঞ্জস্য রয়েছে। আপনি যখন একটা ছবি সামনে রেখে ইষ্ট সাধনা করছেন, ওটা দৃশ্য, ওটা দৃক নয়। যখন আপনি হৃদয়ে হৃদপদ্মে ইষ্টের দেখছেন, আপনি যেদিন মুখ করে আছেন সেদিকে তিনি বসে আছেন, এইটা যেদিন আপনি অনুভব করবেন সত্যিকারের, এখন আপনি কল্পনা করছেন ওখানে বসে আছেন, মনে হয় একটা ছবি, কারণ ওই ছবিটা আপনি দেখেছেন, সেই ছবিটাকে ওখানে দেখছেন, ওটা দৃশ্যটাকে দৃকে কনভার্ট করবার একটা প্রয়াস চলছে। করতে করতে এক সময় আপনি দেখবেন সমস্ত অ্যাট্রিবিউট ড্রপস হয়ে যাবে, একমাত্র দৃকটাই থাকবে। এটাই হচ্ছে ইষ্ট দর্শন। সেই অবস্থার প্রাপ্ত হওয়ার জন্য এটা করা হচ্ছে, এবং তিনি হচ্ছে একমাত্র দৃক। একমাত্র দৃক হচ্ছেন তিনি, সেই পরমাত্মাই হচ্ছেন দৃক। তাহলে যত রকম ভক্তি সাধনা আপনি করছেন, সেও কিন্তু ওই একই সব জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আশা করছি বুঝতে পারলেন। তাহলে এই দুটো জিনিস আলাদা নয়, ওই দুটো জিনিস এক। তাহলে যখনই আপনি ওই মূর্তিটাকে দেখছেন, ওটা কিন্তু দৃশ্যই। সেটা আপনি সোনার সিংহাসনেই বসান আর যেরকম রূপেই বসান, তাই না, ওটা ওটা দৃশ্য। এটা জড়জগতের জিনিস, এই জগতের বস্তু দিয়ে ওটা তৈরি করা হয়েছে। ওটা ভগবান নয়, ওটা ভগবানের একটা রূপ। কারণ এই জগৎ রূপ দিয়ে তৈরি, তাই রূপ ছাড়া আপনি চিন্তা করতে পারেন না বলে প্রাথমিক আপনাকে এটা সাহায্য করবে বলে ওটা দেওয়া হয়েছে। ওটা একটা কাগজ, ওটা একটা কাগজের ওপরে একটা প্রিন্ট করা হয়েছে। একটা কাগজ দেখছেন আপনি, তাই না, বা একটা পাথর দেখছেন আপনি। পাথরকে অন্যভাবে ডাইমেনশন দেওয়া হয়েছে বলে ওটা আজ আপনার পাথর নয়, ওটা আজ আপনার কাছে একটা মূর্তি, এটা বিশেষ রকম মূর্তি, মানছি ঠিক। কিন্তু আপনি বস্তুগতভাবে দেখুন, ওটা আসলে একটা পাথর, কাগজই তো, আর কি। সেই জন্যে ওটা দৃশ্য, কিন্তু ওটা একসময় দৃক হয়ে উঠবে। তাহলে আপনি ধ্যান করছিলেন, বলছে আমি ধ্যান করলাম, আমি কোথায় গেলাম? আপনি নেই মশাই, আপনি নেই, আপনি নেই।
এইটা বোঝার জন্যই আপনাকে এত কাণ্ড করতে হবে। আপনি কোনো কালেই ছিলেন না, আপনি মানে সেই পরমাত্মাই, তিনি আছেন, আপনি কিছুই নেই। এই শরীর সেখান থেকে উদ্ভূত হয়েছে, আর আপনি অমুক কুলে হয়েছেন বলে সেই ভ্রমবশত, জাতিবশত, গোত্রবশত আপনি নাম গোত্র অমুক বলেই চলেছেন। সেই পরমাত্মাই আছেন, তিনি অমুক নামে নামিত হচ্ছেন, অমুক জাতি গোত্র বর্ণ ইত্যাদি দিয়ে হচ্ছেন। সো অ্যাবসলিউটলি ওটা পুরোটাই হচ্ছে ভ্রম। হয়েছে পুরো জিনিসটা একদম কমপ্লিট একটা জিনিস হয়েছে। চলুন এবার পালাই, নাহলে সব বাপরে বাপ, মাথার উপর দিয়েছিল কি, এখন মাথা বেড়ে যাচ্ছে, মানে এত কি।